সামনেই বিয়ে মেয়েটির। হবু বরকে জন্মদিনে সারপ্রাইজ দিতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটে তার সাথে, যা দেখলে আপনারও গায়ে কাটা দেবে। 4 জন মিলে মেয়েটিকে অপহরণ করে আর তার সাথে খারাপ কাজ করতে যায়। সাধারণ এক মেয়ের বাঁচার তাগিদে কিভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটাই গল্প হলো অপূর্বা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 2023 সালে মুক্তি পেয়েছিল এই হিন্দি মুভিটি। চলুন এক্সপ্লেন করি মিস্ট্রি থ্রিলার মুভি অপূর্বা। আমি সাথে আছি শ্রেয়সী। দেখতে থাকুন সিনে গল্প এসপি। মুভির শুরুতেই দেখতে পাওয়া যায় ফাঁকা রাস্তা দিয়ে লাল গাড়ি করে 3 জন লোক যাচ্ছে। মরুভূমির প্রান্তরে ধুধু রাস্তায় হঠাৎ রাস্তার মাঝখানে শুকনো ডালপালা পড়ে থাকতে দেখে ড্রাইভার বিপদের আশঙ্কা পেয়ে গাড়ি ঘোরাতে যাবে। ঠিক এমন সময় গুলির আওয়াজ। গাড়ির পিছনের লোকটা মারা গেল। দূর থেকে বন্দুক হাতে বল্লিকে দেখা যায়। সাথে আসে আরও 3 জন, সুখা, চোটা ও যুগ্ন। তারা ড্রাইভার সহ সবাইকে মারধর করতে শুরু করে। যুগ্ন হঠাৎ করে ড্রাইভারের পায়ে গুলি করে। এর মধ্যে তাদের লিডার ছিল সুখা আর সিনিয়র ছিল যুগ্ন। অন্যদিকে একটি লোক পালাতে থাকলে ড্রাইভারকে হত্যা করে সবাই মিলে পালাতে থাকা লোকটির পিছনে ছুটতে থাকে। কিন্তু এত টাইম ওয়েস্ট করে কী হবে, তাই সুখা পিছন থেকে লোকটিকে গুলি করে দেয়। ওই মৃত লোকটির সাথে ছোটা গিয়ে হাসি মুখে সেলফি তোলে। ভাবুন তো একবার, এটা কতটা পাশবিক। এরপর তারা গাড়ি চালিয়ে রওনা হয়। তথ্য অনুযায়ী সবাই মিলে গাড়িতে প্রচুর সোনা গয়না যা যা ছিল সেগুলো দেখতে থাকে। এরা আসলে চম্বলের এক নামী ডাকাতের গ্যাং। তিওয়ারি নামে একজন ছিল তাদের বস। সেই তথ্য দিয়েছিল যে শহরের এক স্বর্ণকার গাড়ি করে অনেক সোনা নিয়ে যাবে, সেই জন্যই তাদের এখানে আসা। কিছু দূর যেতেই ওই গাড়ি থেকে পালানোই একটি লোককে দেখে তারা গাড়ি তো থামাই না, সাথে আরও জোরও করে চালিয়ে লোকটিকে চাপা দিয়ে বেরিয়ে আসে। সিন কাট হয় ঝাঁসির এক সিনেমা হলে। সেখানে তিওয়ারি সমস্ত গয়না দিয়ে টাকা পয়সা বুঝিয়ে দেয় ডাকাতগুলোকে। তিওয়ারি সেখানে আরও একটি কাজের তথ্যও দেয় তাদের। তথ্য অনুযায়ী পরদিন সকালে 4 মূর্তি আবারও বেরিয়ে পড়ে। রেল ক্রসিংয়ে এসে সবাইয়ের সাথে সাথে তাদেরকেও ওয়েট করতে হয়। তখনই দেখানো হয় মুভির মেন ক্যারেক্টার ফুলের মতো মিষ্টি একটি মেয়ে অপূর্বাকে। ফোনের কথোপকথনে বোঝা যায় যে সে তার হবু হাজব্যান্ডকে তার জন্মদিনে তাকে না বলে একা একা সারপ্রাইজ দিতে যাচ্ছিল আগ্রাতে। এমনকি বাড়িতেও সে মিথ্যে বলে বেরিয়েছিল। অপূর্বার বাসটা সেই সময় ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল আর পিছনেই ছিল ওই ডাকাতের গাড়ি। বেশ কয়েকবার হর্ন দেওয়ার পরও যখন ওই বাস ড্রাইভার তাদেরকে সাইড না দেয় না, তখন যুগ্নুর মাথা গরম হয়ে যায়। সে গাড়ি রাস্তা থেকে নামিয়ে জোরে করে বাসকে ক্রস করে বাসের সামনে এসে ব্রেক কষে। গাড়ি থেকে নেমে যুগ্নু বাস ড্রাইভারকে নামিয়ে কষে এক চড় মারে। ড্রাইভারও তখন রেগে গিয়ে যুগ্নুকে এক চড় মারলে যুগ্নু পিস্তল বের করে সাথে সাথে ড্রাইভারকে মেরে ফেলে। এটা দেখে বাসের প্যাসেঞ্জাররা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। ইতিমধ্যে আরও এক গুলির আওয়াজ। তার মধ্যে অপূর্বার ফোনটা সিটের নিচে পড়ে যায়। একদিকে যুগ্নু বাসের হেল্পারকে মারছে, অন্যদিকে সুখা আর ছোটা বাসের প্যাসেঞ্জারদের কাছ থেকে সমস্ত দামি দামি জিনিস কালেকশন করছে। তখন অপূর্বা তার হাতের রিংটা সিটের নিচে ফেলে দেয় আর তার কানে পড়ে থাকা গয়না টাকা পয়সা তাদেরকে দিয়ে দেয়। তখনই অপূর্বার ফোন বেজে ওঠে। সে তখন পা দিয়ে ফোনটা সরিয়ে দেয়, সাথে সাথেই ফোনটা কেটে যায়। সুখা ও ছোটা সমস্ত কালেকশন করে বাস থেকে নেমে যাবে, ঠিক সেই সময় আবারও অপূর্বার ফোনটা বেজে ওঠে। তখন সুখা ফোনটা তোলে আর কলটা রিসিভ করে। ফোনটা কানে দিতেই অপূর্বার ভেবে সিড তাকে বলে, আজ আমার বার্থডে, তুমি তো এখনও আমাকে উইশ করলে না। সুখা গালাগালি দিয়ে বল্লিকে ফোনটা দিয়ে দেয়। তখনই সিড আবারও ফোন করে। অপূর্বা ফোনটা ছিনিয়ে নিতে যায়, তখনই সুখা তার হাতটা ধরে ফেলে আর ফোনটা নিজে ধরে তার কানে দিয়ে বলে, তোর বেবি এখন আমার কোলে বসে খেলছে। এটা শুনে সিড ক্ষেপে যায়। সিড হুমকি দিতে থাকে। সুখা উল্টে সিডকে বলে, তোর যদি এতই ক্ষমতা, তুই তোর বেবিকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে দেখা, বলে ফোনটা কেটে দেয়। ছুঁড়ে ফেলে দিয়ে সুখা ও বল্লি টেনে হিঁচড়ে অপূর্বাকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। তখনই অপূর্বা বাসের একটা সিটের হাতল ধরে ফেলে। হাতলটা ছাড়াতে সুখা মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা নিয়ে অপূর্বার হাতে ছ্যাঁকা দেয়।
অপূর্বা হাত ছেড়ে দিলে তাকে টেনে হিঁচড়ে মাটিতে নামানো হয়। সেখানে অপূর্বা দেখে ড্রাইভার ও হেল্পারকে কী বিভৎসভাবে মেরে ফেলা হয়েছে। অপূর্বা বুঝে যায় আজই তার শেষ রাত। অপূর্বা চিৎকার করতে থাকলে সুকা ও ছোটা তাকে চ্যাং দোলা করে গাড়িতে তোলে। রওনা দেয় তারা। সিড আবারও বাসে পড়ে থাকা ফোনটায় কল করলে এবার একজন লোক ফোনটা রিসিভ করে বলে 4 জন ডাকাত অপূর্বাকে জোর করে নিয়ে গেছে। কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। অপূর্বা তার মা বাবার একমাত্র আদরের মেয়ে। তারা অপূর্বার বিয়ে দিতে চায়, কিন্তু সে কিছুতেই রাজি হয় না, কারণ সে সবে গ্র্যাজুয়েশন শেষ করেছে। এখন সে আগ্রা গিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায়, কিন্তু শেষে ফ্যামিলির প্রেশারে সে রাজি হয়ে বাধ্য হয় ছেলেদের বাড়িতে যেতে, কারণ ছেলের মা অসুস্থ হওয়ায় তাদের পক্ষে মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে দেখা পসিবল না। এরপর সেখানে সিডকে দেখা যায়। ফ্যামিলিতে সবাই কথা বলে, আর অপূর্বাও সিডের পার্সোনাল কথা বলার জন্য ছাদে যায়। সেখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর থেকে তারা প্রায়ই ফোনে কথা বলতো, তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেত, মুভি দেখতো। দুজনের মধ্যে ভালোই বন্ডিং হয়ে যায়। এরপর সিড একদিন অপূর্বাকে এঙ্গেজমেন্টের ইনভিটেশন কার্ড পাঠায় এবং সাথে একটা ফোনও পাঠায়, যেটা আমরা বাসে দেখেছিলাম। ইতিমধ্যে তাদের এঙ্গেজমেন্টের দিনও চলে আসে। এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয় সিড অপূর্বাকে। গিফট হিসাবে সিড অপূর্বার পছন্দের কলেজে অ্যাডমিশনের ফর্মটা তাকে দেয়। অপূর্বা খুব খুশি হয়ে যায় এবং সাথে এটাও জানায় যে সিড তার জন্যই আগ্রাতে অফিসের ট্রান্সফার নিয়েছে, যাতে দুজনকে এই বিয়ের পরে একসাথে থাকতে হয়। সিড খুবই ভালোবাসে অপূর্বাকে। সিন কাট হয় প্রেজেন্ট সময়ে। ওই 4 জন শয়তান গাড়ির মধ্যে অপূর্বাকে খুবই উত্ত্যক্ত করছিল, আর অন্যদিকে সিড পুলিশকে নিয়ে হাজির হয় সেই স্পটে। পুলিশকে অপূর্বার একটা ছবিও দেয়। পুলিশরা সেখানে খুব একটা সিরিয়াস হয় না, কিছু সময় দিতে চায়, কারণ তারা জানতো ওই যুগ্ন গ্যাংয়ের সবাই খুবই খতরনাক। তাদের থেকে একটি মেয়েকে উদ্ধার করা অসম্ভব। তখনই একজন মহিলা পুলিশকে গাড়ি থেকে পাওয়া ফোন আর এঙ্গেজমেন্ট রিং সিডকে দেয়। সিড চিনতে পারে এগুলো অপূর্বার। অন্যদিকে ডাকাতরা অপূর্বাকে গাড়ি থেকে নামিয়ে এক পরিত্যক্ত ট্রেনের বগির ভিতর নিয়ে যায়। সেখানে তারা অপূর্বাকে জ্বালাতন করতে থাকে, আর ছোটা তার ভিডিও বানায়। জবরদস্তির এক পর্যায়ে অপূর্বার হাত লেগে ছোটার ফোনটা পড়ে যায়, আর সে খুব রেগে যায়। আর একদিকে সুখা বলে, ওকে কিন্তু তুই মারবি না। বলতে বলতেই ছোটা এক চড় মারে অপূর্বার গালে। সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুখা তখন ছোটাকে এক থাবড়া মেরে বলে, আরে তোকে আগেই বললাম মারিস না মারিস না, তুই কি করলি বলতো? এবার কে চেল্লাবে? না চেল্লালে সালা মুডটাই ঠিক থাকে না। ধর, পুরো মুডটাই তুই কেচিয়ে দিলি। সুখা বগি থেকে নেমে যায়। বল্লিও পিছন পিছন চলে যায়, কিন্তু যুগ্ন ভাবে মেয়েটা হয়তো নাটক করছে, তাই সে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেখে উঠছে কিনা। অপূর্বা তখনও ওঠে না। তখন সে জামার ভিতরে হাত দিতে যায়। ঠিক তখনই সুখা বাইরে থেকে তাকে ডাক দিলে যুগ্নও নেমে যায়। এরা বসে বসে লুটের মাল ভাগ করছিল। তখন ওই দিক থেকে আরও একটা লোক আসে। সবাই মিলে তাকে ধরে নিয়ে আসে। এখানে এনে লোকটিকে নিয়ে তারা অনেক খিল্লি করতে থাকে। তাকে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? লোকটা বলে যে সে একজন পণ্ডিত মানুষ, সে লোকের ভবিষ্যৎ বলতে পারে। বল্লি হাসতে হাসতে বলে, আরও একটা লাশের সংখ্যা বাড়ল। তারপর তাকে মেরে তাকে হাত বেঁধে বগির ভিতরে ফেলে রাখে। সে সেখানে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে খুবই ভয় পায়। সে ভাবছিল হয়তো মেয়েটি মৃত। অন্যদিকে তারা 4 জন আলোচনা করছিল যে কে আগে ওই মেয়েটির কাছে যাবে। সুখার কথা মতো সবাই একসাথে প্রস্রাব করতে শুরু করবে। যে সবথেকে বেশিক্ষণ প্রস্রাব করবে মেয়েটি তার। বল্লি ও ছোটার আগেই শেষ হয়ে যায়। শেষ অবধি টিকে থাকে সুখা আর যুগ্ন। তাতে যুগ্নরও শেষ হয়ে যায়, কিন্তু সুখা এখানে জিতে যায়। সে তো আনন্দে নাচতে থাকে। অন্যদিকে অপূর্বার জ্ঞান ফিরলে পণ্ডিত মরা ভেবে ভয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই অপূর্বা তাকে ইশারা করে চুপ থাকতে বলে। সে লুকিয়ে লুকিয়ে শুয়ে থাকতে থাকতেই বগির গেটের দিকে যেতে যায়। ঠিক তখনই বালতি নিতে ছোটা বগিতে আসে। সেখানে তার মনে হয় মেয়েটা যেন তার আগের জায়গাতে নেই। সে সন্দেহ করে হয়তো পণ্ডিত তাকে কিছু করেছে, তাই পণ্ডিতের গায়ে খানিক লাথি মেরে সেখান থেকে বালতিটা নিয়ে কুয়োর দিকে যায়। তখন অপূর্বা হামা দিতে দিতে বগি গেটের দিকে যায়, আর পিছন পিছন পণ্ডিতও আসতে থাকে। সে পণ্ডিতের বাঁধন খুলে দিয়ে দুজনে কোনো মতে তাদের চোখকে ফাঁকি দিয়ে বগি থেকে নেমে দৌড়ে পালাতে থাকে। সেই সময় বাকি 3 জন তো গান চালিয়েছিল,
আর ছোটা কুয়ো থেকে জল নিয়ে আসছিল। ঠিক সেই সময় অপূর্বার সাথে বিশাল জোরে ধাক্কা লাগে, দুজনেই মাটিতে পড়ে যায়। ছোটা তখন তার উপর আক্রমণ করে। অপূর্বা উপায় না পেয়ে তার মুখে আঁচড় কেটে সেখান থেকে পালাতে যায়, কিন্তু আবারও ছোটা তাকে পিছন দিক থেকে ধরে ফেলে। তখন হঠাৎ করে সে পা হড়কে নিচে পড়ে যায়। তখন অপূর্বা বাঁচার তাগিদে হাতের কাছে থাকা বালতি দিয়ে ছোটার মাথায় মারে। অন্যদিকে বাকিরা নিজেদের মতো গান শুনছে, আনন্দ করছে, আড্ডা মারছিল। তারা জানেই না যে এত কিছু ঘটছে। অপূর্বা বালতি দিয়ে ছোটার মুখে থেতলে থেতলে মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। অবশেষে ছোটার মুখের বিভৎসতা দেখে অপূর্ব ভয়ে সেখানে বমি করে ফেলে। ছোটা আসতে দেরি করছে দেখে বাকিরা তার কাছে এসে ছোটার এই অবস্থা দেখে বলে, নিশ্চয়ই সে পণ্ডিত এই করেছে মেয়েটাকে নিয়ে পালানোর জন্য। যুগ্নু বলে, যাই হোক না কেন দুটোকেই খুঁজে বের কর, আজ দুটোকেই জ্যান্ত কবর দেব। অপূর্বা দিক বিদিক জ্ঞান হারিয়ে পাগলের মতো ছুটতে থাকে। এমন সময় পা হড়কে সে পড়ে যায়। তখন দেখা যায় যে সে একটা গভীর কুয়োর কাছে চলে এসছে, আর একটু হলেই কুয়োর মধ্যে পড়ে যেত আজ। অপূর্বা সেখান থেকে উঠে তাড়াহুড়ো করে একটা জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে পণ্ডিতও একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত বল্লি তাকে দেখে ফেলে। পণ্ডিতকে চর মারতে থাকে আর মেয়েটি কোথায় জিজ্ঞাসা করে। পণ্ডিত কিছু না বলায় সবাই মিলে তাকে বেধড়ক পিটাতে থাকে। সব কিছুই অপূর্বা লুকিয়ে লুকিয়ে দেখছিল। হাজারো মারা সত্ত্বেও যখন সে মুখ খোলে না, তখন যুগ্নুর সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। অপূর্বা আঁতকে ওঠে। সে নিজের মুখে 2 হাত দিয়ে চেপে ধরে হাও মাও করে কাঁদতে থাকে। এরপরই হয়তো তার পালা। ওরা সেখান থেকে চলে যেতেই পণ্ডিত আর পকেট থেকে ফোনটা বেজে ওঠে। শব্দ শুনে অপূর্বা দৌড়ে আসে, কারণ ফোনের শব্দ শুনলে তারা হয়তো আবারও সেখানে চলে আসবে। দ্রুত সে সেখান থেকে ফোনটা বের করে এক নিরাপদ স্থানে গিয়ে কল করে। সিড ফোনটা বারবার দেখেও রিসিভ করে না, কারণ তার কাছে এই নাম্বারটা সেভ করা ছিল তারা জানতাম। এটা হলো সেই পণ্ডিত যার সাথে একদিন সিডের বাসে আলাপ হয়েছিল। আর এই গায়ে পড়া লোকটি নিজেকে জ্যোতিষী বলে জানাচ্ছিল। এটাও জানিয়েছিল যে তার প্রেমিকার প্রথম অক্ষরের নাম হলো এ, আর প্রেমিকার বড় বিপদ। ঠিক জোর করে তার নাম্বার সিডের ফোনে সেভ করে দিয়েছিল তারাচাঁদ বলে। বারবার ফোন করায় সিড কিছুটা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতে বাধ্য হয়। সেখানে অপূর্বার ভয়েস শুনে সে অবাক হয়ে যায়। সে জানতে চায় যে সে এখন কোথায়, কিন্তু অপূর্বা সেই এলাকার কিছুই জানে না, তাই সে কিছুই বর্ণনা করতে পারে না। এরই মধ্যে কারো একটা পায়ের শব্দ পেয়ে অপূর্বা ফোন রেখে দেয়। সেখানে সুখা এসে পড়েছিল। এদিকে অপূর্বা ফোন সুইচ অফ করে দেয়। সে জানতো বাসের মতো আবারও যদি সিড ফোন করে তাহলে তার শেষ সম্বলটুকুও চলে যাবে। এদিকে সিড বারবার ফোন করে, কিন্তু সুইচ অফ পায়। পুলিশ ভয়ে তাকে হেল্প করতে চায় না, বলে এত রাতেই ভয়ঙ্কর গ্যাংয়ের সাথে লড়াই করতে যাওয়া মানে হলো সুইসাইড করা। সকাল থেকে রাত হয়ে গেছে। এখন সিডের ফোনে অপূর্বার ফোন আসে। সিড বলে, তুমি কোথায় এখন? পুলিশ আনতে এত দেরি করছো কেন? আমি যে কোনো সময় ওদের হাতে ধরা পড়ে যাব। সিড বলে, তুমি চিন্তা করো না, পুলিশের দ্বারা কিচ্ছু হবে না, আমি একাই আসছি। তুমি শুধু একটু মনে করে বলো ওখানে কি কি দেখেছো। অপূর্বা বলে, এই জায়গার পাশ দিয়ে একটা রেল লাইন চলে গেছে, আর আশেপাশে কোনো ঘরবাড়ি কিচ্ছু নেই, শুধু একটা পরিত্যক্ত রেল বগি আছে। সিড বলে, এর থেকে বেশি কিছু না বললে আমি কি করে পারবো, বরং একটু চেষ্টা করো ওই ফোন থেকে কারেন্ট লোকেশন পাঠানোর। অপূর্বা লোকেশন সেন্ড করার জন্য চেষ্টা করতেই থাকে। ভালো করে নেট কানেকশন পায় না, সেখানে কোনো নেটওয়ার্কই নেই। সে তখন কুয়োর মধ্যে লুকিয়ে আছে। সে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল কুয়োর মধ্যে থেকে। সে কুয়োর থেকে হালকা উঠে আসার চেষ্টা করে লোকেশনটা পাঠানোর জন্য, কিন্তু লোকেশনটা সেন্ড হতেই যাবে ঠিক তখনই সে পা হড়কে যায়, আর তখনই তার হাত থেকে ফোনটা পড়ে যায় জলে। সুইচ অফ হয়ে যায় তার ফোন। অন্যদিকে সিডের ফোনের লাইনটা কেটে যায়। সিড হতাশ হয়ে পড়ে। তখনই তার ফোনের লোকেশনটা চলে আসে। ফোনটা জলে পড়ে যাওয়ার আগেই নেটওয়ার্কটা চলে এসেছিল, তাই মেসেজটা সেন্ড হয়ে তারপর সুইচ অফ হয়েছে। অপূর্বার ভয়ে গলা শুকিয়ে আসে। শেষ সম্বল ফোনটাও এখন তার কাছে নেই। কুয়োর জলে ডুবে থাকা অবস্থায় নিজের জামার কিছুটা অংশ ছিঁড়ে কুয়োর জলে ফেলে সেটাকে চুষে চুষে জল পান করে মেয়েটি। সেই সময় বাল্লি কুয়োর পাড়ে আসে আর তার মধ্যে টর্চের আলো মারে। সৌভাগ্যবশত সে অপূর্বাকে দেখতে পায় না। কিছুক্ষণ ওয়েট করে অপূর্বা উপরে উঠে আসে। সেখানেও বাল্লি চলে আসে, টর্চ মারে। তখন অপূর্বা ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে পায়ে হোঁচট খায়। একটা কাস্তে খুঁজে পায় সে। কাস্তিটা নিয়েই পালাবে এমন সময় সামনে বাল্লি চলে আসে। অপূর্বা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু বুদ্ধি করে
কাস্তেটা তার পিছনে একটা জায়গায় লুকিয়ে রাখে। অপূর্বার কাছে আসতেই অপূর্বা বলে, আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ আপনি আমাকে মারবেন না। বল্লি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাপড় খোলো। অপূর্বা অবাক হয়ে যায়। বল্লি আবারও বলে, শুনতে পাচ্ছ না, বললাম কাপড়টা খোলো। বলতে বলতে তার কাছে এগিয়ে যেতেই পিছন থেকে কাস্তেটা বার করে অপূর্বা বল্লির পুরুষাঙ্গ কেটে দেয়। মাটিতে পড়ে বল্লি চিৎকার করতে শুরু করে। ঠিক সেই সময় বাকিরাও চলে আসে, আর অপূর্বা হট করে টর্চটা নিয়ে কাস্তে হাতে নিয়ে আবারও পালিয়ে যায়। সুখা আর যুগ্ন সেখানে এসে বল্লির এই অবস্থা দেখে আর তারা অবাক হয়ে যায়। সুখা রেগে গিয়ে বলে, বেশ হয়েছে শালা, তোর আমার আগে ওর গায়ে হাত দেওয়ার কি ছিল, বেশ হয়েছে তোর এরকম হয়েছে। যুগ্ন বলে, অনেক হয়েছে এসব, মেয়েটাকে ছাড় আর চল, বল্লিকে নিয়ে হসপিটালে যেতে হবে। সুখা বলে, আগে আমার পিঙ্কি বেবি, তাকে খুঁজে বের কর, তারপর আমি যাব, নইলে আমি যাব না। এই নিয়ে যুগ্নর সাথে সুখার হাতাহাতি হয়। সুখা বলে, ওকে আমার মনে ধরেছে, আমি ওকে বিয়ে করব, ওকে না নিয়ে আমি কিন্তু এখান থেকে কিছুতেই যাব না। ততক্ষণ বল্লি বাঁচলে সেটা তার সৌভাগ্য। অপূর্বা জঙ্গলের মধ্যে এক জায়গায় বসে বসে ভাবি সকাল থেকে তার সাথে কি কি ঘটে চলেছে, কিভাবে এই পশুগুলো তার সাথে নির্যাতন চালাচ্ছে। সকাল থেকে গভীর রাত হয়ে গেল, এখনও সিড পুলিশ নিয়ে পৌঁছালো না। তাই তাকে কেউ সাহায্য করতে পারবে না, যা করতে হবে তাকে এখনই করতে হবে, আর একাই করতে হবে, নইলে তাকে এই অচেনা এক প্রান্তরে মরে থাকতে হবে। এবার সে নিজেকে শক্ত করে, জামার কাপড়টা খুলে কিছুটা ছিঁড়ে যেটাকে টুকরো টুকরো করে একটা জায়গায় লাগিয়ে চিহ্ন করতে থাকে। সে যেটি কী করছিল তা বলা মুশকিল, হয়তো এমনভাবে সেই জায়গাটা মার্ক করে রাখছিল যাতে সে আবার ওই জায়গাটা চিনে সেখানে ফিরে আসতে পারে। যুগ্ন একটু পরে সুখাকে বলে, চল এখান থেকে চলে যাই, আর ফিসফিস করে সুখার কানে কানে বলে, এখানেই ওয়েট করব আমরা, টর্চটা নিভিয়ে। মেয়েটা কাছাকাছি থাকলে আমাদের চলে যাওয়ার কথা শুনলে ঠিকই চলে আসবে। তারা দুজনে গাড়িতে উঠে স্টার্ট দেয়। চলন্ত গাড়ি থেকে সুখা প্ল্যান করে নেমে যায় আর আবার খুঁজতে শুরু করে অপূর্বকে। অন্যদিকে যুগ্নও গাড়ি থেকে নেমে পড়ে। অপূর্বা তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে। সে ভাবে সত্যিই তারা চলে গেছে গাড়ি করে। অপূর্বা বেরিয়ে আসলে সুখা সামনে পড়ে যায়। অপূর্বা দৌড়াতে শুরু করে, পিছনে পিছনে সুখা দৌড়ায়। অন্যদিকে যুগ্ন চলে আসে সামনে। তখনই অপূর্বা বুদ্ধি করে সে মার্ক করে রাখা কাপড়ের টুকরো লক্ষ্য করে দৌড়তে থাকে। যুগ্ন তার পিছন পিছন ধাওয়া করে। একটা সময় দেখা যায় অপূর্বা টক করে সেখান থেকে সরে যায়, আর যুগ্ন পড়ে যায় সেই কুয়োর মধ্যে। সবই অপূর্বার ব্যাকআপ প্ল্যান ছিল। যুগ্ন কুয়োর মধ্যে থেকে চিৎকার করলে অপূর্বা তার উপরে থাকা বড় বড় পাথরগুলো তুলে যুগ্নর মুখে ফেলতে থাকে। একটা টর্চের আলো পড়ে কুয়োর জলে, জলটা পুরো লাল হয়ে গেছে। সুখা এসে দেখে যুগ্ন আর নেই। অন্যদিকে সিড লোকেশন দেখে দেখে এসে পৌঁছায় সেই স্থানে। বল্লির আওয়াজ পেয়ে সুখাও আসে, দেখে গাড়ির কাছে বল্লির মৃতদেহ। সুখা মনে মনে ভাবছিল অপূর্বাই নিশ্চয়ই এটা করেছে। সে এলোপাথারি গাড়ির দিকে গুলি করতে থাকে, কিন্তু সেখানে কিছুই নেই। সুখা গাড়ি নিয়ে পালিয়ে যাবে বলে ঠিক করে। চাবিটা না পাওয়ায় কার্বোরেটরের কাছে গাড়িটা গিয়ে স্টার্ট করতে যাবে, এমন সময় গাড়ি স্টার্ট হয়ে যায়। সুখা গান পয়েন্ট করতে গেলে দেখা যায় অপূর্বা গাড়ির ড্রাইভারের সিটে বসে আছে। শ্যুট করতে যাবে এমন সময় অপূর্বা তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। কিছুক্ষণ চলার পর ক্ষেতের মধ্যে দিয়ে গাড়ি আটকে যায় আর হর্নটা জোরে করে বাজতে থাকে। হর্নের আওয়াজ শুনে সুখা আহত অবস্থায় পিঙ্কি পিঙ্কি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে। অন্যদিকে সিড ও চারিদিকে খুঁজতে খুঁজতে দূরে গাড়ির হর্ন শুনে সেও এগিয়ে চলে। অপূর্বা হাঁটতে হাঁটতে রেল ট্র্যাকের কাছে চলে আসে আর সেখানে মাথা ঘুরে পড়ে যায়। সুখাও সেখানে আসতে থাকে। হঠাৎ কিসের যেন একটা শব্দ পেয়ে আবারও মনে জোর সঞ্চয় করে অপূর্বা হাঁটতে থাকে ট্র্যাক বরাবর। সে আপন মনে রেল টানেলের মধ্যে যেতে থাকে। সুখাও তাকে দেখে আহত অবস্থায় হাসি মুখে চলতে থাকে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। অপূর্বা টানেলের পেরিয়ে বাইরের দিকে এসে দাঁড়ায়। সুখা তখনও টানেলের ভিতরেই ছিল। হঠাৎ ট্রেন আসার আওয়াজ পায়। এই আওয়াজটাই পেয়ে মনের জোর পেয়ে গেছিল অপূর্বা, তাই সে ইচ্ছে করেই টেনে এনেছে সুখাকে। সুখা বুঝতে পারে তাড়াতাড়ি তাকে টানেল থেকে বেরোতে হবে, নইলে পিঙ্কিকে সে আর পাবে না। বাইরে আসার চেষ্টা করলে অপূর্বা তার গায়ে বড় বড় পাথর ছুঁড়তে থাকে, যাতে ট্রেন আসা অবধি সুখা টানেলের থেকেই থেকে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সুখা ঠিক সেই টানেল থেকে বেরিয়েই আসে। অপূর্বার গলা পিছন থেকে ধরে আছে আর বলে, চল দুজনে একসাথেই বলবো বলে ট্র্যাকের উপর দাঁড়িয়ে পড়ে।
ট্রেন খুব কাছে চলে আসতেই অপূর্বা সুখাকে কিছুতেই ছাড়বে না। অপূর্বা কষে এক হাতে কামড় মারে সুখার। সুখা হাত ছাড়তেই অপূর্বা ট্র্যাক থেকে সরে যায় আর সুখা ট্রেনে ধাক্কা খায়। ট্রেন চলে যাওয়ার পর অপূর্বা এদিক ওদিক দেখে কোথাও সুখাকে দেখতে পায় না। সে ক্লান্ত হয়ে এতক্ষণে স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। সে এগিয়ে চলতে থাকে। হঠাৎই কে যেন তার পা চেপে ধরেছে। নিচের দিকে তাকিয়ে দেখে সুখা রক্তে মাখামাখি হয়ে তার পা ধরে আছে। এখনও মরেনি শয়তানটা। সুখা বলে, পিঙ্কি, আমি তোকে ভালোবেসে ফেলেছি, বিয়ে করব তোকে। অপূর্বা তখন একটু এগিয়ে যায়। সুখা শুয়ে শুয়ে বলে, এই পিঙ্কি, যাওয়ার আগে তোর নামটা তো বলে যা। অপূর্বা বিশাল একটা পাথর তুলে বলে, আমার নাম অপূর্বা। বলেই সুখার মাথায় মেরে তার মাথা থেতলে দেয়। এরপর হাঁটতে হাঁটতে একটা কন্ট্রোল রুমে আসে। মাঝরাতে এমন অবস্থায় একটা মেয়েকে দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে যায়। অপূর্বা বলে, একটা কল করতে পারবো? সিটকে দেখানো হয় সকালবেলা। সে এখানে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে প্রেমিকাকে। অপূর্বা কল করে সিটকে। সিট ফোনটা ধরে অপূর্বার গলা পেয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না। ফোনটা ধরে অপূর্বা হাউমাউ করে চিৎকার করে কাঁদতে থাকে। আর এখানেই শেষ হয় হার না মানা জীবন যুদ্ধে সবটা দিয়ে বেঁচে থাকা এক ভয়ঙ্কর ডাকাতের হাত থেকে নিজেকে একা বের করে আনা সাহসী এক সাধারণ মেয়ের গল্প। এই সত্য ঘটনা আপনাদের মনকে যদি একটুও নাড়া দিয়ে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আমি খুবই খুশি হব। একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার এই ছোট্ট চ্যানেল সিনে গল্প এসপিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শ্রেয়সী। দেখা হবে আগামী দিন অন্য এক গল্প নিয়ে।